বড় ঘরের মেয়ে। মুন্সী প্রেমচন্দ্র। গৌরীপুর গ্রামের জমিদার বেণীমাধব সিংহ। তাঁর পিতামহ ছিলেন এক অবস্থাপন্ন বিত্তশালী জমিদার। গ্রামে শান বাঁধানো পুকুর, মন্দির এসবই তাঁর আমলের, আর আজ তা সংস্কারের অভাবে জরাজীর্ণ। শোনা যায় এককালে দুয়ারে হাতি বাঁধা থাকত, আর আজ সে জায়গায় এক অস্থি চর্মসার মোষ। তবে বোধহয় মোষটা দুধালো। চৌপর দিন কেউ না কেউ ঘটি নিয়ে ওর সঙ্গে থাকে। বেণীমাধব বাবু তাঁর সম্পত্তির অর্ধেকের বেশি উকিলের চরণে উৎসর্গ করেছেন। বর্তমানে বার্ষিক আয় 1000 খানেকের বেশি নয়। জমিদার মশাইয়ের 2 পুত্র। বড় শ্রীকণ্ঠ সিংহ, বহু পরিশ্রম করে বিএ পাশ করেছে, বর্তমানে এক অফিসে চাকরি করে। অপরদিকে ছোট ছেলে লাল বিহারী সিংহ, দোহারা চেহারা, শৌখিন যুবক, পরিপুষ্ট মুখ, প্রশস্ত ছাতি। প্রত্যহ সকালে মোষের টাটকা দুধ সের দই পান করে থাকে। কিন্তু শ্রীকণ্ঠ সিংহ এ সকল দর্শনধারী গুণাবলীকে সে বিয়ে এই অক্ষরের পায়ে নিবেদন করেছে। এই অক্ষরদ্বয়ের প্রভাবেই সে কৃশ এবং মুখমণ্ডলে পাণ্ডুর ভাব। সে কারণেই চিকিৎসা বিষয়ক গ্রন্থে তার আকর্ষণ বেশি। আয়ুর্বেদিক ঔষধে আস্থা। সকাল সন্ধ্যায় তার ঘর থেকে খলের সুরেলা মিষ্ট শব্দ প্রায়ই শোনা যায়। লাহোর এবং কলকাতার বৈদ্যদের সঙ্গে তার খুবই পত্রালাপ চলে। ইংরেজি ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও ইংরেজদের সামাজিক রীতিনীতিগুলিকে শ্রীকণ্ঠ সুনজরে দেখত না। উপরন্তু সেসবের প্রতি নিন্দা এবং অবজ্ঞার ভাব সে সর্বদাই পোষণ করত ও জোর গলায় তা প্রকাশও করত। এজন্যে গ্রামে তার সম্মানও ছিল যথেষ্ট। দশহরার সময় সে পরম উৎসাহে রামলীলায় অংশগ্রহণ করে এবং নিজে কোনো না কোনো পাত্রের ভূমিকায় অভিনয় করে থাকে। গৌরীপুরের রামলীলার জন্মদাতা সেই। হিন্দু সভ্যতার গুণগান করা তার ধর্মালোচনার প্রধান আলোচ্য বিষয়। একান্নবর্তী পরিবারের সে তো একনিষ্ঠ উপাসক। আত্মীয় স্বজন পরিবৃত হয়ে থাকতে আজকালকার মেয়েদের অনীহা। তার মতে এটা দেশ এবং জাতি এ দুইয়েরই পক্ষে ক্ষতিকর। এই কারণে গ্রামের মেয়েরা তাকে খুব একটা সুনজরে দেখত না। কেউ কেউ আবার তাকে নিজেদের শত্রু বলেই মনে করত। এমনকি তার পত্নীও এ ব্যাপারে তার বিরুদ্ধ মনোভাব পোষণ করত। তার অর্থ এ নয় যে সে তার শ্বশুর, শাশুড়ি, দেওর বা যাকে ঘৃণা করে, বরং তার মতে সহ্য শক্তি এবং আত্মত্যাগ সত্ত্বেও যদি সংসারে অশান্তি চলতে থাকে, তবে আগামী দিনে ঝগড়াঝাঁটি করে জীবনটা নষ্ট না করে নিজের হাঁড়ি কুড়ি আলাদা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আনন্দী এক সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তার বাবা এক ছোটখাটো রাজ্যের তালুকদার। প্রাসাদোপম অট্টালিকা, একটা হাতি, 3টে কুকুর, বাজ পাখি, শিকারি পাখি, ঝাড়লণ্ঠন, অনারারি ম্যাজিস্ট্রেটি এবং ঋণ। একজন সুপ্রতিষ্ঠিত তালুকদারের যা প্রয়োজন তার কোনো কিছুরই অভাব ছিল না। নাম ভূপ সিংহ। অত্যন্ত উদারচেতা এবং প্রতিভাশীল ব্যক্তি ছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে তাঁর একটিও পুত্র সন্তান নেই। 7টি কন্যারত্ন, আর ভগবানের দয়ায় সবকটিই জীবিত। প্রথম 3টির বিবাহে প্রাণ খুলে খরচ করেছেন। তারপর 15-20 হাজার টাকার দেনা যখন ঘাড়ে চাপল, তখন চেতনা হলো। এবার হাত গুটিয়ে নিলেন। চতুর্থ কন্যা আনন্দী। সব বোনেদের মধ্যে সে অত্যন্ত রূপবতী এবং গুণবতীও বটে। সে কারণে তালুকদার ভূপ সিংহের সে ছিল নয়নের মণি। সুন্দর সন্তানকে বোধহয় পিতামাতা একটু বেশি স্নেহ করেন। জমিদার মহাশয় তাই আনন্দীর বিয়ের জন্য একটু বেশিই চিন্তাশীল ছিলেন। একদিকে যেমন ঋণের বোঝা বাড়াতে রাজি ছিলেন না তিনি, অপরদিকে তেমনি কন্যা নিজেকে ভাগ্যহীনা ভাবুক এটাও চাইতেন না।
একদিন শ্রীকণ্ঠ কোনো কারণে চাঁদার জন্য তাঁর কাছে এলো। বোধহয় নাগরী প্রচারের সমিতির চাঁদা। শ্রীকণ্ঠের ব্যবহারে ভূপসিংহ মুগ্ধ হয়ে গেলেন। তারপর একদিন সমারোহে শ্রীকণ্ঠ আনন্দীর বিয়ে সম্পন্ন হলো। আনন্দী নতুন সংসারে এলো। পিতৃগৃহ অপেক্ষা শ্বশুর বাড়িতে হালচাল সম্পূর্ণ বিপরীত। ছোটবেলা থেকেই সে শৌখিন জীবনযাত্রায় অভ্যস্ত। এখানে তার ছিটে ফোঁটাও নেই। হাতি ঘোড়া নাই বা থাক, একটা সাজানো গোছানো গরুর গাড়িও নেই। এখানে বাগান কোথায়? তার রেশমি স্লিপার বাক্সবন্দী হয়েই আছে। ঘরের না আছে জানালা, মেঝেতে কার্পেট নেই, দেওয়ালে কোনো ছবি পর্যন্ত নেই। অত্যন্ত সাদাসিধে এক গ্রাম্য গৃহস্থের বাড়ি। তবু সত্যি কথা বলতে কি, আনন্দী এত অল্প সময়ের মধ্যে নূতন সংসারে নিজেকে এত সুন্দর মানিয়ে নিল যে দেখে মনে হলো বিলাসবস্তু সে কখনো চোখেই দেখেনি। দুই। একদিন দুপুরে লালবিহারী সিংহ দুটো পাখি শিকার করে নিয়ে এসে বলে, বৌদি, তাড়াতাড়ি রেঁধে ফেলো দেখি, বড্ড খিদে পেয়েছে। আনন্দী রান্না বান্না সেরে তার পথ চেয়ে বসেছিল। আবার মাংস রাঁধতে বসল। এদিকে হাঁড়িতে মাত্র পোয়াটাকের মতো ঘি আছে। বড়লোকের মেয়ে, হিসেব করে সংসার করার স্বভাবে নেই। পুরো ঘি মাংসেই ঢেলে দিল। এদিকে লালবিহারী খেতে বসে দেখল ডালে ঘি দেওয়া হয়নি। বলে, ডালে ঘি দাওনি দেখছি, ব্যাপার কি? আনন্দী বলে, সবটা ঘি মাংসে দিয়েছি। চড়া গলায় লালবিহারী বলে, এই তো মাত্র পরশু ঘি এলো, এর মধ্যেই সব শেষ? আনন্দী উত্তর দিল, আজ মাত্র পোয়াখানেক ঘি হাঁড়িতে ছিল, তার সবটা না দিলে কি মাংস রান্না হয়? শুকানো কাঠে আগুন যেমন দপ করে জ্বলে ওঠে, খিদের জ্বালায় তেমনি মানুষও রাগে জ্বলতে থাকে। তা সে কথা যত তুচ্ছই হোক না কেন, বৌদির এ অহংকারী ভাব লালবিহারীর খুব খারাপ লাগলো। ঝাঁঝালো সুরে বলল, কথা শুনে মনে হচ্ছে ঘিয়ের নদী বয়ে যায় তোমার বাপের বাড়িতে। মেয়েরা গালাগালি প্রহার এসবও সহ্য করতে পারে, কিন্তু বাপের বাড়ির নিন্দে শুনলে তারা তা কিছুতেই বরদাস্ত করে না। রাগে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, মরা হাতিও 9 লাখ। এটুকু ঘি সেখানে রোজ নাপিত বেহারারাই খায়। লালবিহারী রাগে জ্বলতে থাকে, খাবারের থালা ছুঁড়ে ফেলে দেয়। বলে, ইচ্ছে করছে জিভটা টেনে ছিঁড়ে নিতে। ক্রোধে আনন্দীর মুখ আরক্ত হয়ে ওঠে। বলে, উনি বাড়ি থাকলে আজ তোমার মজা বুঝিয়ে দিতেন। অশিক্ষিত উদ্ধত জমিদার পুত্রের ক্রোধ চরমে উঠেছে। বাড়ির বউয়ের এত তেজ তার সহ্য হলো না। নিজের গিন্নিটা তো সামান্য এক জোদ্দারের মেয়ে, ইচ্ছে মতন যখন তখন 2-4 ঘা মেরে দিতে কসুর করত না। তাই রাগ সামলাতে না পেরে আনন্দীর দিকে খড়ম তুলে সজোরে ছুঁড়ে মারল আর বলে উঠল, যার গুমরে মাটিতে তোমার পা পড়ছে না, সে বাছাধনকে আর তোমাকে এমন শিক্ষা দেব বুঝতে পারবে, এই বলে দিলাম। হাত দিয়ে খড়মটা ধরে ফেলতে মাথাটা বাঁচল বটে, কিন্তু আনন্দীর আঙুলটা গুরুতর জখম হলো। রাগে কাঁপতে কাঁপতে নিজের ঘরে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল আনন্দী। স্ত্রীলোকের মান, মর্যাদা, শক্তি এবং সাহস সবই তার স্বামীকে ঘিরে। স্বামীর ক্ষমতা এবং পৌরুষ এসব নিয়েই তার গর্ব। তাই প্রচণ্ড রাগকে কোনো মতে সামলে নিয়ে আনন্দী দাঁতে দাঁত দিয়ে পড়ে রইল। তিন। প্রতি শনিবারই শ্রীকণ্ঠ সিংহ বাড়ি আসে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। দুটো দিন গোসা করে রইল, অন্ন জল ছোঁয়নি, স্বামীর আসার পথ চেয়ে বসে আছে। শেষে শনিবার দিন যথারীতি সন্ধ্যায় বাড়ি এলো শ্রীকণ্ঠ।
এসে বাইরে বসে বন্ধু বান্ধবদের সঙ্গে নানান ধরনের কথাবার্তা, রাজনৈতিক খবরাখবর এবং কিছু মামলা মকদ্দমা ইত্যাদি নিয়ে আলোচনা চলতে লাগলো। গ্রামের ভদ্রলোকেরা এসব আলোচনায় এতই উৎসাহী যে খাওয়া দাওয়ার কথা ভুলে যান। ইচ্ছে থাকলেও শ্রীকণ্ঠের পক্ষে উঠে আসা মুশকিল। এই ২-৩ ঘন্টা আনন্দীর অত্যন্ত অস্থিরতার মধ্যে কাটে। খাওয়ার ডাক পড়তে আড্ডা ভাঙল। শ্রীকণ্ঠকে একা পেয়ে লালবিহারী বলে, দাদা, আপনি বৌদিকে একটু সাবধান করে দেবেন যেন মুখ সামলে কথা বলে, নয়তো একদিন অনর্থ ঘটে যাবে। বেণীমাধব সিংহ ছেলের পক্ষ নিয়ে বলেন, হ্যাঁ, বেটা ছেলের মুখে মুখে তর্ক করা এ ভারী অন্যায় কথা। বউ ঝির এরকম বদ অভ্যেস ভালো কথা নয়। লালবিহারী, উনি বড় লোকের মেয়ে হতে পারেন, তা বলে আমরাও কুর্মী কাহার নই। উদ্বিগ্ন স্বরে শ্রীকণ্ঠ বলে, তা হয়েছেটা কি? লালবিহারী, কিছুই না, নিজেই গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়েছে। বাপের বাড়ির গুমরে তো আমাদের মানুষ বলেই মনে করে না। খাওয়া দাওয়া সেরে শ্রীকণ্ঠ আনন্দীর কাছে গেল। আনন্দী গুম হয়েছিল, পতি দেবতাও একটু মেজাজে। আনন্দী জিজ্ঞেস করে, মন মেজাজ ঠান্ডা তো? শ্রীকণ্ঠ বলে, ভীষণ ঠান্ডা। কিন্তু তোমার কি ব্যাপার বলো তো, সংসারে এসব কি উৎপাত বাঁধিয়ে বসে আছো? আগুনে ঘি পড়ল। আনন্দী তেলে বেগুনে জ্বলে ভুরু কুঁচকে বলে উঠল, তোমার কাছে এ আগুন যে জ্বালিয়েছে তাকে পেলে মুখ নোড়া দিয়ে থেঁতলে দিতাম। শ্রীকণ্ঠ, মেজাজ এত গরম করছো কেন? হয়েছে কি সেটাই আগে বলো না। আনন্দী, কি আর বলবো, এ সবই আমার ভাগ্য। তা নয়তো একটা অভদ্র গুঁয়ার ছোকরা, যার কিনা চাপরাশিগিরি করার মুরদ নেই, আমাকে খড়ম ছুঁড়ে মেরে এভাবে বুক ফুলিয়ে চলে। শ্রীকণ্ঠ, সব কথা খুলে বলো, যাতে বুঝতে পারি। আমি তো এসবের কিছুই জানি না। আনন্দী, পরশুদিন তোমার আদরের ভাইটি আমাকে মাংস রাঁধবার হুকুম দিল। হাঁড়িতে পোখানেকের মতো ঘি ছিল, তার সবটাই আমি মাংসে দিয়েছিলাম। খেতে বসে বলছে, ডালে ঘি দাওনি কেন? আমি বলি, আর ঘি নেই। ব্যাস, তাতেই সে আমার বাপের বাড়ি তুলে যাচ্ছে তাই বলতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে বলেছিলাম, ও বাড়িতে এটুকু ঘি নাপিত বেহারারাও খায়, কেউ টেরও পায় না, আর যাবে কোথায়? বদমাসটা আমাকে খড়ম ছুঁড়ে মারে। হাত দিয়ে যদি না ঠেকাতাম তাহলে মাথাটাই ফেটে যেত। ওকেই জিজ্ঞেস করে দেখো আমার কথা সত্যি কি মিথ্যে। শ্রীকণ্ঠের চোখ মুখ লাল হয়ে ওঠে, বলে, এত দূর গড়িয়েছে, ছোঁড়ার এত সাহস? স্ত্রীলোকের চোখের জল হাত ধরা। আনন্দীও মেয়েদের স্বভাব মতো কাঁদতে থাকে। শ্রীকণ্ঠ অত্যন্ত ধৈর্যবান এবং শান্ত মানুষ, সহজে সে রাগে না। কিন্তু স্ত্রীলোকের চোখের জল পুরুষের রোষের আগুনে ইন্ধন যোগাতে অদ্বিতীয়। সারা রাত এপাশ ওপাশ করতে থাকে। বেশি উদ্বেগ থাকলে লোকে চোখ বুঝতে পারে না। সকালে উঠেই বাবাকে গিয়ে বলে, বাবা, এ বাড়িতে আমার আর থাকা চলবে না। ঠিক এ ধরনের বিদ্রোহসূচক উক্তির জন্য শ্রীকণ্ঠ কতবার বন্ধুদের একহাত নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ তাকেই সেই কথাগুলি উচ্চারণ করতে হলো। সত্যি অপরকে উপদেশ দেওয়া কত সহজ। বেণীমাধববাবু সচকিত হয়ে বলেন, কেন? শ্রীকণ্ঠ, কারণ মান মর্যাদা সম্পর্কে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। আপনার সংসারে অন্যায়, অবিচার এবং জেদাজেদির সীমা ছাড়িয়ে যাচ্ছে। গুরুজনের সম্মান রাখা দূরের কথা, ছোটরা তাদের মাথায় চড়ছে। আমি অন্যের চাকর, বাড়িতে থাকতে পারি না। এদিকে আমার অবর্তমানে মেয়েদের জুতো খড়ম ছুঁড়ে মারা হচ্ছে। সংসারে কথা কাটাকাটি, এক কথার জায়গায় দু কথা, সে এমন হয়েই থাকে। কিন্তু তা বলে এটা কিছুতেই চলতে পারে না যে আমার উপর লাথি ঘুষি চলবে আর আমি এরকম অভদ্র ব্যবহার মুখ বুজে সয়ে যাব। রাটই করব না। বেণীমাধব সিংহ কোনো উত্তর দিতে পারলেন না। শ্রীকণ্ঠ তাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করে।
তার এরূপ মূর্তি দেখে বৃদ্ধ জমিদার মহাশয় অবাক হয়ে যান। অনেকক্ষণ পর শুধু বলেন, বাবা, তুমি বুদ্ধিমান হয়ে এ কথা বলছো? মেয়েরা এইভাবেই সংসার তছনছ করে দেয়, তাদের অমন করে মাথায় তুলতে নেই। শ্রীকণ্ঠ, সে আমিও জানি বাবা, আপনার আশীর্বাদে এত মূর্খ আমি নই। আপনি জানেন আমার বোঝানোর জন্য এই গ্রামের অনেক ঘরোয়া বিবাদের মীমাংসা হয়েছে, কিন্তু স্ত্রীর মান সম্ভ্রম রক্ষার জন্য আমি ঈশ্বরের দরবারে দায়ী। তার প্রতি এমন অমানসিক আচরণ, পশুর মতো ব্যবহার আমি কেমন করে সহ্য করি? আপনি বিশ্বাস করুন, লালবিহারীকে যে এর জন্য আমি কিছু বলিনি এটাই যথেষ্ট। এবার বেণী মাধব সিংহ রেগে ওঠেন। এ ধরনের কথা বরদাস্ত করতে পারেন না। বলেন, লালবিহারী তোমার ছোট ভাই, তার ভুলচুক দেখলে তুমি 100 বার শাসন করবে, কান ধরে। শ্রীকণ্ঠ, লালবিহারীকে আমি আর ভাই বলে ধরি না। বেণী মাধব, বউয়ের কথায়? শ্রীকণ্ঠ, আগে না, তার অভদ্রতা এবং গোঁয়ার্তুমির জন্য। এরপর দুজনেই খানিকক্ষণ নীরব রইল। জমিদার মহাশয় ছেলের ক্রোধ প্রশমিত করতে সচেষ্ট হলেন ঠিকই, কিন্তু লালবিহারী যে কোনো অন্যায় করেছে এটা মানতে রাজি নন। ইতিমধ্যে গ্রামের কিছু সজ্জন তামাক টানা ছুতো করে এসে হাজির। মেয়ে মহলে কথাটা চাউর হয়ে পড়ল যে শ্রীকণ্ঠ বউয়ের কথায় বাবার সঙ্গে ঝগড়া করতে চলেছে। তাদের আনন্দ আর ধরে না। পিতা পুত্রের এই তরজার লড়াই শোনার জন্য ওদের মন ছটফট করতে লাগলো। গ্রামে কিছু কুচক্রী লোকও ছিল যারা এ বাড়ির সম্প্রীতি দেখে মনে মনে জ্বলে পুড়ে মরত। তারা বলতো, শ্রীকণ্ঠ একটা ভিতুর ডিম, বাপকে অতটা মান্যি করা ভালো নয়। আর লেখাপড়ার কথা যদি বলো, অমন বইয়ের পোকা হবে না, ওতে বাহাদুরির কি আছে? আর বেণী মাধব সিংহ বড় ছেলের পরামর্শ ছাড়া কোনো কাজই করেন না। মূর্খ আর কাকে বলে? এই মহানুভবদের শুভ কামনা আজ পূর্ণ হতে চলেছে। আনন্দ হবারই কথা, তাই কেউ হুঁকো খাবার অছিলায়, কেউ খাজনার রসিদ দেখানোর অজুহাতে এসে বসল। বেণী মাধব সিংহ প্রবীণ ব্যক্তি, অতিথিদের মনোভাব টের পেয়ে গেলেন। তিনি ঠিক করলেন, যেভাবেই হোক না কেন এই কুচক্রীদের বগল বাজাতে দেবেন না। তাড়াতাড়ি মোলায়েম সুরে বললেন, বাবা, আমার কি আলাদা মত আছে? তুমি ওর বড় ভাই, যা ভালো বুঝবে করবে। ছেলেটা সত্যিই অন্যায় করেছে। এলাহাবাদের ক্রুদ্ধ গ্র্যাজুয়েট অনভিজ্ঞ, এসব কূটনৈতিক ব্যাপার ধরতে পারে না। তার স্বভাব ডিবেটিং ক্লাবে বসে নিজের যুক্তিতে অনড় হয়ে থাকা। এ ধরনের ঘোর প্যাঁচ তার নাগালের বাইরে। বাবার কথার নিগূঢ় অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না। বলে, লালবিহারীর সঙ্গে এক বাড়িতে বাস করা আমার পক্ষে অসম্ভব। বেণী মাধব সিংহ, শোনো বাবা, বুদ্ধিমান লোকেরা কি কখনো মূর্খের কথায় কান দেয়? ওটা গোয়ার বেয়াক্কেলে। তুমি বড় ভাই, ও যদি কিছু অন্যায় করে থাকে তোমাকে মাপ করে নিতেই হবে। শ্রীকণ্ঠ, না, এ ধরনের অসভ্যতা আমি কোনো মতেই সহ্য করব না। হয় ও এ বাড়িতে থাকবে, নয়তো আমি থাকব। সে যদি আপনার বেশি আদরের হয় তো আমাকে বিদায় দিন। আমি নিজের ভার নিজেই সামলাতে পারব। আমাকে রাখতে হলে তাকে বলে দিন যেখানে খুশি চলে যাক। ব্যাস, এই আমার শেষ কথা। লালবিহারী সিংহ এতক্ষণ দরজার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে দাদার কথা শুনছিল। দাদার প্রতি তার ভক্তি শ্রদ্ধাও খুব। দাদার সামনে খাটিয়ায় বসে পান তামাক খাওয়ার সাহস পর্যন্ত কোনোদিন তার হয়নি। বাপকেও এতটা সম্মান করে না সে যতটা দাদাকে করে। শ্রীকণ্ঠেরও ছোট ভাইয়ের প্রতি স্নেহের টান ছিল আন্তরিক। জ্ঞানত সে কখনো ছোট ভাইকে একটা ধমক পর্যন্ত দেয়নি। চড়চাপড় তো দূরের কথা, এলাহাবাদ থেকে বাড়ি আসার সময় ভাইয়ের জন্য কিছু না কিছু হাতে করে সে আসবেই। ভাইকে একজোড়া মুগুর বানিয়ে দিয়েছে। গত বছর নাগপঞ্চমীর দিন সে যখন তার 1.5 গুণ তাগড়া এক পালোয়ানকে কুস্তিতে হারিয়ে দেয়, তখন আখড়ার মধ্যে ছুটে গিয়ে শ্রীকণ্ঠ তাকে বুকে জড়িয়ে ধরেছিল। 5 টাকার হরি লুঠ দিয়েছিল। দেবতার মতো দাদার মুখ থেকে এরকম হৃদয় বিদারক কথা শুনে লালবিহারী আত্মগ্লানিতে এতটুকু হয়ে গেল। গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো। কৃতকর্মের জন্য অনুতাপের অবধি রইল না।
দাদা আসার একদিন আগে থেকেই ওর বুক ধড়ফড় করছিল, ভয়ে ভয়ে ছিল। কি জানি কি বলবে। ওর সামনে দাঁড়াবো কোন লজ্জায়। ওর সঙ্গে কথা বলার আর মুখ রইল না। তার আশা ছিল দাদা তাকে ডেকে বুঝিয়ে দেবেন, কিন্তু তার আশার বিপরীত ঘটনা ঘটল। দাদা আজকে যেন আরো রুক্ষ, গম্ভীর এক নির্দয়তার প্রতিমূর্তি। লালবিহারী মূর্খ, কিন্তু সে উপলব্ধি করছিল যে দাদা তার প্রতি অবিচার করছে। এর চেয়ে যদি শ্রীকণ্ঠ আড়ালে ডেকে দু চারটে কড়া কথা বলতো, কি কান ধরে চড়চাপড় মারত, তাহলেও তার এত দুঃখ হতো না। কিন্তু দাদা যে বলল আমার মুখ দেখবে না, আমি ওর ভাই না, সেটা লালবিহারী সহ্য করতে পারল না। কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে এসে নিজের ঘরে গেল। চোখ মুছে ফেলল যাতে কেউ না টের পায় যে সে কেঁদেছে। জামা কাপড় পরে আনন্দীর দরজার সামনে এসে বলে, বৌদি, দাদা স্থির করেছে আর আমার সঙ্গে এ বাড়িতে থাকবে না, আমার মুখও দেখবে না, তাই আমি চললাম। আর দাদাকে আমার মুখ দেখতে হবে না। আমি তোমার কাছে যা অপরাধ করেছি সেসব তুমি মাপ করে দিও বৌদি। বলতে বলতে লালবিহারীর গলা ধরে এলো। চার। লালবিহারী যখন আনন্দীর ঘরের সামনে মাথা হেঁট করে দাঁড়িয়ে, সেই সময় শ্রীকণ্ঠ সিংহ চোখ মুখ লাল করে বাইরে থেকে এদিকে আসছিল। ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখেই ঘৃণায় মুখ ঘুরিয়ে আবার বাইরে চলে গেল, যেন ওর ছায়া থেকেও দূরে থাকতে চায়। আনন্দী লালবিহারীর বিরুদ্ধে নালিশ করেছে ঝোঁকের মাথায়। এখন তাই তার আফসোসের আর সীমা পরিসীমা নাই। দয়া মায়া শরীর তার, খুব কোমল স্বভাবের মেয়ে আনন্দী। ও মোটেই ভাবতে পারেনি যে ব্যাপারটা এত বেশি ঘোরালো হয়ে পড়বে। মনে মনে স্বামীর উপর রাগ করেছে। উনি কেন এতটা গরম হয়ে উঠলেন? তার উপর আরো বড় ভয়ের কারণ ছিল, তাকে যদি এলাহাবাদে গিয়ে থাকতে বলে তাহলে সে কি করবে? ঠিক এমনি সময় লালবিহারী দরজায় এসে ক্ষমা চেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখে সে আর থাকতে পারে না। যেটুকু রাগ বাকি ছিল তাও জল হয়ে গেল। সেও কেঁদে ফেলল। মনের ময়লা ধুয়ে ফেলতে চোখের জলের মতো এমন বস্তু আর দ্বিতীয় নেই। শ্রীকণ্ঠকে দেখে আনন্দী বলে, লালা বাইরে দাঁড়িয়ে বড্ড কাঁদছে। শ্রীকণ্ঠ, তা আমি কি করব? আনন্দী, যাও ভেতরে ডেকে আনো, আমার জিভ খসে পড়ুক, আমি এ কি করে ফেললাম, ছি ছি। শ্রীকণ্ঠ, না, আমি ডাকতে পারবো না। আনন্দী, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি অমন করো না, পরে আফসোস করবে। বেচারার মনে খুব কষ্ট হয়েছে, আবার কোথাও চলে টলে না যায়। শ্রীকণ্ঠ গোঁ ধরে বসে থাকে। ইতিমধ্যে লালবিহারী আবার বলে, বৌদি, আমি চললাম, দাদাকে এখান থেকেই প্রণাম জানাই। দাদা যখন আমার মুখ দেখতে চায় না, তখন এ মুখ আর আমি দেখাবো না। এই বলে লালবিহারী দ্রুত পায়ে সদর দরজার দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত আনন্দী ছুটে গিয়ে তার হাত ধরে। লালবিহারী চোখে জল নিয়ে মুখ ফিরিয়ে বলে, যেতে দাও আমাকে বৌদি, অনেক জ্বালিয়েছি তোমাকে, আমার সব দোষ তুমি ক্ষমা করে নিও। আনন্দী, যাচ্ছ কোথায়? লালবিহারী, যেখানে কেউ আমার মুখ দেখতে পাবে না। আনন্দী, না, আমি তোমাকে যেতে দেব না। লালবিহারী, আমি তোমাদের সঙ্গে থাকবার যোগ্য নই। আনন্দী, আর এক পাও এগোবে না, এই আমার মাথার দিব্যি রইল কিন্তু। লালবিহারী, আমি যতক্ষণ না জানতে পারছি যে দাদার মন থেকে আমার উপর রাগ চলে গেছে, ততক্ষণ এ বাড়িতে আমি থাকবই না, কিছুতেই না। আনন্দী, ঈশ্বর সাক্ষী, তোমার উপর আমার এক ফোঁটাও রাগ নেই, আর তোমার দাদারও নেই। তোমার দাদা যা বলেছে তা মুখের কথা, এতদিনেও তোমার দাদাকে চিনলে না। এবার শ্রীকণ্ঠ আর স্থির থাকতে পারল না, বাইরে এসে লালবিহারীকে বুকে টেনে নিল।
দুই ভাই পরস্পরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। লালবিহারী কাঁদতে কাঁদতে বলল, দাদা, তুমি আমাকে যে সাজা দেবে তাই মাথা পেতে নেব, কিন্তু তুমি আমার মুখ দেখবে না এ কথা যেন কখনো বলো না। অশ্রু সজল চোখে শ্রীকণ্ঠ বলল, লল্লু, এসব কথা ভুলে যা। ভগবানের ইচ্ছায় এমন কাণ্ড যেন আর কখনো না ঘটে। বেণীমাধব সিংহ বাইরে থেকে আসছিলেন। দুই ভাইকে আলিঙ্গনাবদ্ধ দেখে আনন্দে বিহ্বল হয়ে যান। বলেন, এই তো বড় ঘরের বেটিয়া। এমনই হয়ে থাকে, ভাঙা হাড় জোড়া দিতে এ জুড়ি আর কেউ নেই। গ্রামশুদ্ধ লোক যেই এ কথা শোনে সেই আনন্দিত প্রশংসায় পঞ্চমুখ। বলে, সত্যি বড় ঘরের বেটিই বটে।